ইতিহাস বলতে আমরা রাজা বাদশাদের যুদ্ধ বা ধরুন প্রাচীন সভ্যতার কথাই তো ভাবি, তাই না? হ্যাঁ। কিন্তু এই পৃথিবীর সবচেয়ে আদিম ইতিহাস, মানে প্রথম শারীরিক মিলন আসলে কাদের মধ্যে হয়েছিল সেটা নিয়ে ভাবলে হ্যাঁ, আর অদ্ভুত শোনালেও সত্যি যে এর উত্তর কোনো আদিম মানুষের গুহায় কিন্তু নেই। এটা আছে প্রায় ৩৮৫ মিলিয়ন বছর আগের প্রাচীন সাগরের গভীরে। ঠিক তাই। আর আজকের এই ডিপ ডাইভে আমরা ঠিক এই বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমাদের সোর্সগুলো ঘেটে বিজ্ঞান কি বলছে আর বিভিন্ন ধর্মের পৌরাণিক আখ্যানগুলোতেই বা কি আছে সবটাই দেখব। হ্যাঁ, তবে শুরুতেই একটা ব্যাপার একদম পরিষ্কার করে নেওয়া ভালো। ও হ্যাঁ, ভালো কথা মনে করেছেন। আমরা কিন্তু সোর্সে থাকা বিবর্তনীয় বিজ্ঞান বা বিভিন্ন ধর্মীয় বিশ্বাস সম্পূর্ণ নিরপেক্ষভাবে বিশ্লেষণ করব। মানে এখানে কোনো পক্ষের প্রতি আমাদের সমর্থন বা বিরোধিতা নেই। সোর্সগুলোতে ঠিক যা বলা আছে আমরা কেবল সেই মূল তথ্যগুলোই তুলে ধরব। একদম। কোনো পক্ষ নেওয়া আমাদের উদ্দেশ্য নয়। রাইট। তো ওকে, লেটস আনপ্যাক দিস। সাগরের গভীরের কথা যখন উঠল, তার মানে তো ব্যাপারটা মানুষদের নিয়ে হচ্ছে না, তাই না? একেবারেই না। এই যুগান্তকারী ঘটনাটা আসলে ঘটিয়েছিল মাইক্রোব্র্যাকিয়াস ডিকি নামের এক অদ্ভুত প্রাচীন মাছ। মাইক্রোব্রাকিয়াস ডিকি। হ্যাঁ, ফসিল থেকে বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন যে পুরুষ মাছটির শরীরে প্রায় ৮ সেন্টিমিটার লম্বা এল আকৃতির একটা হাড়ের অঙ্গ ছিল। এটাকে তারা বলছেন ক্ল্যাসপার। আচ্ছা, ৮ সেন্টিমিটার। হ্যাঁ, আর স্ত্রী মাছের শরীরে থাকা ছোট জোড়া হাড় এই ক্ল্যাসপারকে আটকে রাখত। পৃথিবীর ইতিহাসে অভ্যন্তরীণ নিষেকের এটাই প্রথম প্রমাণিত ঘটনা। ওয়াও, বিষয়টা একটু ভেবে দেখলে মাথা ঘুরে যায় আসলে। মানে এর আগে আদি এককোষী জীবের যে অযৌন প্রজনন ছিল, সেটা তো অনেকটা ধরুন একটা নথির হুবহু ফটোকপি করার মতো একটা ব্যাপার। ঠিক ঠিক, একদম ফটোকপি। হ্যাঁ, কিন্তু এই যে দুজন মিলে সম্পূর্ণ নতুন একটা প্রাণ তৈরি করছে, এটা যেন দুজন মিলে নতুন একটা গল্প লেখার মতো, যার ফলে সোর্স অনুযায়ী একটা চমৎকার জেনেটিক বৈচিত্র্য তৈরি হয়। ঠিক বলেছেন। আর এই নতুন গল্পের কারণেই কিন্তু আমাদের মধ্যে এত জেনেটিক বৈচিত্র্য এসেছে, যা বিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। তবে যদি মানুষের প্রসঙ্গে আসি, তাহলে ব্যাপারটা শুধু শারীরিক নয়। হ্যাঁ, সেটাই। আমাদের তো ধরুন দীর্ঘমেয়াদী সম্পর্ক বা পরিবারের একটা ব্যাপার আছে। তো সোর্স অনুযায়ী এই বিশাল মনস্তাত্ত্বিক আর সামাজিক পরিবর্তনটা কিভাবে এলো? এর পেছনে চমৎকার একটা বৈজ্ঞানিক কারণ আছে। হোমো ইরেক্টাসের যুগে একটা বড় পরিবর্তন আসে, যাকে বিজ্ঞানের ভাষায় বলা হয় ওম কনসিল্ড ওভিউলেশন বা গুপ্ত ওভিউলেশন। গুপ্ত ওভিউলেশন? মানে বাইরে থেকে বোঝা যেত না? একদম তাই। অন্যান্য প্রাণীদের মতো মানুষের প্রজননের উর্বর সময়টা আসলে বাইরে থেকে দৃশ্যমান ছিল না। এর ফলে পুরুষদের বাধ্য হয়েই সঙ্গিনীর সাথে দীর্ঘ সময় থাকতে হতো। ও আচ্ছা। হ্যাঁ, এটা নিশ্চিত করতে যে সন্তানটি আসলে তারই। তার মানে স্রেফ একটা জৈবিক বাধ্যবাধকতা থেকেই ধীরে ধীরে আমাদের এই পেয়ার বন্ডিং বা দীর্ঘমেয়াদী সামাজিক বন্ধনের সূচনা হলো? হ্যাঁ, শারীরিক আকর্ষণের পাশাপাশি এটা ধীরে ধীরে একটা সামাজিক চুক্তিতে রূপ নিল। আর সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল, হোমোসেপিয়েন্সরা কিন্তু কেবল নিজেদের মধ্যেই এই বন্ধন সীমাবদ্ধ রাখেনি। রাইট। আমি সোর্সে পড়ছিলাম যে আধুনিক মানুষ যখন আফ্রিকা থেকে ইউরেশিয়ায় গেল, তখন নিয়ান্ডারথালদের সাথেও তাদের আন্তঃপ্রজাতি মিলন ঘটেছিল। হ্যাঁ, আর অবাক করা বিষয় হল, আজ যারা আমাদের এই ডিপ ডাইভ শুনছেন, তাদের অনেকের ডিএনএতেও কিন্তু সেই আদি মিলনের ১ থেকে ৪% ছাপ আজও রয়ে গেছে। সত্যি অবিশ্বাস্য। তো নিয়ান্ডারথালদের সাথে এই মিলনের সূত্র ধরেই ডিএনএর একটা চমৎকার বিষয় চলে আসে। সো হোয়াট ডাজ দিস অল মিন? জেনেটিক্সের কথা বললেই তো অনেকে বিজ্ঞানের মাইটোকন্ড্রিয়াল ইভ আর ওয়াই ক্রোমোজোমাল অ্যাডামের কথা ভাবেন, যেন তারাই পৃথিবীর প্রথম দম্পতি। এখানেই কিন্তু একটা বড় ভুল ধারণা কাজ করে। বিজ্ঞানের ভাষায় উমতারা আসলে কোনো একক দম্পতি ছিলেন না। জেনেটিক গবেষণা খুব স্পষ্টভাবেই বলছে যে আমাদের মাতৃকুল এবং পিতৃকুলের এই ২ আদি পূর্বপুরুষ আফ্রিকায় বাস করলেও তাদের জীবিত থাকার সময়ের ব্যবধান ছিল হাজার হাজার বছরের। হাজার হাজার বছর? হ্যাঁ, তাই বাস্তবে তাদের মধ্যে দেখা হওয়ার বা মিলনের কোনো সুযোগই ছিল না। ও আচ্ছা। বিজ্ঞানীরা মূলত ডিএনএ ট্র্যাকিং করে একটা বৃহত্তর আদি জনসংখ্যার দিকে ইঙ্গিত করেন, কোনো সুনির্দিষ্ট যুগলের দিকে নয়। তার মানে বিজ্ঞান আমাদের একটা
বিশাল আদিম জনগোষ্ঠীর কথা বলছে, কিন্তু সোর্স অনুযায়ী এই বৈজ্ঞানিক ব্যাখ্যার সাথে আমাদের প্রাচীন লোকজ ও পৌরাণিক আখ্যানগুলোর দারুণ একটা বৈপরীত্য আছে। পুরাণগুলো কিন্তু আবার সুনির্দিষ্ট দম্পতির কথাই বলে। হ্যাঁ, ঠিক বলেছেন। যেমন ধরুন, আব্রাহামীয় ধর্মে প্রথম মানবী হিসেবে আদম ও হাওয়ার পৃথিবীতে আগমন এবং বংশবৃদ্ধির অত্যন্ত স্পষ্ট আর বিস্তারিত বর্ণনা আছে। আবার যদি আমরা হিন্দু পুরাণের দিকে তাকাই, সেখানে দেখা যায় সৃষ্টির দেবতা ব্রহ্মার নিজের দেহ থেকে খণ্ডিত দুই অংশ, মানে স্বয়ম্ভু মনু ও শতরূপার মিলনের মধ্য দিয়ে মানবজাতির বিস্তার ঘটে। দারুণ সব রূপক এগুলো। নর্ডিক উপকথায় আবার বলা হয়েছে যে সমুদ্র তীরে পড়ে থাকা কাঠের খণ্ড থেকে অ্যাস্ক ও অ্যাম্বলার সৃষ্টি হয়েছিল। আর চীনা পুরাণে ফুসি ও নুয়ার লোকজ গল্পটা আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং লেগেছে। তারা নাকি পাহাড়ে উঠে আগুন জ্বালিয়েছিলেন, আর সেই ধোঁয়ার মাধ্যমে ঈশ্বরের সম্মতি নিয়ে মিলনে আবদ্ধ হয়েছিলেন। মানে শারীরিক মিলনের সাথে যে সম্মতি আর সামাজিক স্বীকৃতির একটা ব্যাপার আছে, সেটা এই আদিম গল্পগুলোতেও খুব সুন্দর ফুটে উঠেছে। অসাধারণ একটা পয়েন্ট ধরেছেন। যদি আমরা পুরো সোর্সগুলোকে একসাথে মিলাই, তাহলে দেখা যায় যে শারীরিক মিলন শুধু একটা জৈবিক বা কারিগরি প্রক্রিয়া নয়। হ্যাঁ, একদমই না। এটা আদিম সাগরের গভীরের সেই প্রাচীন মাছের টিকে থাকার লড়াই থেকে শুরু হয়ে ধীরে ধীরে মানব সংস্কৃতির রূপকথায় পরিণত হয়েছে। এটি এখন আর শুধু প্রজনন নয়, বরং সম্পর্কের উষ্ণতার এক চিরন্তন ইতিহাস। ঠিক, প্রাচীন মাছের সেই এল আকৃতির হাড় থেকে শুরু করে মানুষের পৌরাণিক গল্পে রূপ নেওয়া এই অন্তরঙ্গতার ইতিহাস সত্যিই বিস্ময়কর। তবে এই ডিপ ডাইভ শেষ করার আগে একটা প্রশ্ন সবার ভাবনার জন্য রেখে যেতে চাই। ভবিষ্যতে যখন মহাকাশ উপনিবেশ বা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের যুগ পুরোদমে শুরু হবে, ল্যাবরেটরিতে জন্ম নেবে নতুন প্রাণ, তখন মানবীয় প্রজনন এবং এই প্রাচীন সামাজিক বন্ধনের ধারণাকে বিবর্তন কিভাবে নতুন করে সংজ্ঞায়িত করবে?